হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, তাই তো? বেশ, আজকে আমরা কি পড়বো বলো তো? আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার পড়বো। তোমাদের আজকে ফার্স্ট চ্যাপ্টার, তাই তো? আজ তোমাদের ফার্স্ট ক্লাস, একটা নতুন চ্যাপ্টার শুরু করবো আমরা। চ্যাপ্টার শুরুর আগে তোমাদের আমি একটা ছোট্ট প্রশ্ন করব। কি প্রশ্ন? ধরো তোমরা খেলছো, মাঠে খেলাধুলা করছো। কি খেলছো? ফুটবল খেলছো। এইবারে আমি যদি তোমাদের বলি ওই ফুটবলের যে বলটা রয়েছে ওর ওপর বাইরে থেকে কোনো রকম বল প্রয়োগ না করে ওই বলটাকে গতিশীল করতে পারবে কি? সম্ভব? সম্ভব নয়, তাই না? বা ধরো এরকম ভাবে যে তোমরা সাইকেল নিশ্চয়ই সবাই দেখেছো, অবশ্যই সবাই দেখেছো, তাই তো? এইবার ধরো যে ওই সাইকেলটাকে চালাতে গেলে তোমাদের কি প্রয়োগ করতে হয় ওর উপরে? কি একটু ভাবনা চিন্তা করে বলো তো। রাইট, বল প্রয়োগ করতে হয়। এই বলটা প্রয়োগ কোথায় করতে হয়? সাইকেলের প্যাডেল চাপে, তাই তো? ওখানে যখন আমি বল প্রয়োগ করছি ওই বলের দরুন কিন্তু সাইকেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বা আমি যদি তোমাদের একটু ভালো ভাষায় বলি তাহলে কোনো স্থির বস্তুকে গতিশীল করার জন্য আমাদের কি করতে হয়? বল দরকার বা বল প্রয়োগ করতে হয়। আবার উল্টোভাবে যদি আমি বলি কোনো একটা গতিশীল বস্তু আছে, তাকে যদি আমাদের থামানোর প্রয়োজন হয় তাহলে আমরা কি করব? সেক্ষেত্রেও কিন্তু আমাদের বল প্রয়োগ করতে হবে, তাই তো? সেক্ষেত্রেও বল প্রয়োগ যদি আমরা না করি তাহলে কিন্তু সেটাকে থামানো যাবে না। আজকে আমাদের কিন্তু আলোচনার জিনিস বা আমাদের যে প্রথম চ্যাপ্টার হচ্ছে ভৌত পরিবেশ, তার যে প্রথম টপিক সেটা হচ্ছে বল ও চাপ। আমাদের আজকে পুরো আলোচনা কিন্তু এই বল এবং চাপ রিলেটেড। যদি আজকে আমাদের প্রথম ক্লাসে শুধুমাত্র বল সম্পর্কেই দেখব, আস্তে আস্তে আমরা চাপ সম্পর্কে দেখব, ঠিক আছে? দেখো তাহলে কি রয়েছে এখানে। ফুটবল খেলছে, এই যে বলটা এখানে রয়েছে এই বলটাকে গতিশীল করতে গেলে আমাদের কি করতে হবে? তাহলে এক্ষুনি বললাম, তাই না? না, এই বলটার উপর একটা বল প্রয়োগ করতে হবে, বলের উপর বল প্রয়োগ করতে হবে। প্রথম বলটা হচ্ছে ফুটবল, আর দ্বিতীয় বলটা কি? আমাদের যে গায়ের বল, এই বল। বুঝতে পারলে তো? দুটো বল কিন্তু আলাদা। প্রথম বলটা হচ্ছে ফুটবল, ফুটবলের উপরে বল প্রয়োগ করতে হবে, অর্থাৎ আমাদের গায়ে যে বল রয়েছে, যেই জোর রয়েছে সেইটা প্রয়োগ করতে হবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আবার একই রকম ভাবে এই যে সাইকেল চালাচ্ছে সবাই, তোমরা স্কুল থেকে যখন বাড়ি ফেরো বা স্কুল যখন যাও সবাই একসাথে সাইকেল নিয়ে স্কুলে যাও, তাই না? যখন সাইকেল নিয়ে স্কুলে যাও তখন তোমাদের কি করতে হয় না, এই যে এখানে কিন্তু তোমরা পায়ের সাহায্যে চাকাটাকে এখানে ঘোরাচ্ছ। তার মানে কি করছো? তোমরা বাইরে থেকে বল প্রয়োগ করছো, তাই তো? পায়ের সাহায্যে বাইরে থেকে সাইকেলের উপর বল প্রয়োগ করছো, আর এই বল প্রয়োগের দরুন কিন্তু সাইকেলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমাদের কে বলেছিল বলতো? এটাই বলেছিল আমাদের নিউটন। নিউটন তার প্রথম গতিসূত্রে কিন্তু ঠিক এই কথাটাই বলেছিল। কি বলেছিল? বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরল রেখায় গতিশীল থাকবে। অর্থাৎ আমাদের যদি কোনো স্থির বস্তু থাকে, তাকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, ওই স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে। এবং যদি কোনো বস্তু গতিশীল হয়, সেই বস্তু কিন্তু চিরকাল গতিশীল থাকবে যদি আমরা বাইরে থেকে তাকে থামানোর জন্য কোনো বল প্রয়োগ না করি। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের কি? নিউটনের প্রথম গতিসূত্র, ফার্স্ট ল অফ নিউটন। ফার্স্ট ল অফ নিউটন। বুঝতে পারলে তাহলে প্রথম গতিসূত্র কি? তোমাদের কিন্তু পরীক্ষাতে এটা দেয়, নিউটনের প্রথম গতিসূত্রটি বিবৃত করো এবং এর সাথে একটা কিন্তু উদাহরণ চায়। তোমাদের কিন্তু তাহলে এটা খুব ভালোভাবে করতে হবে।
বুঝতে পারলে? বেশ, এরপরে আছে আমাদের দুটো ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি একটা 10 কেজি ওজনের বস্তুকে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে, এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি দুটো 10 কেজি আছে, অর্থাৎ 20 কেজি আছে। 20 কেজি ওজনের কোনো বস্তু, সেটাকে একজন টেনে নিয়ে যাচ্ছে। একদম সিম্পল জিনিস তোমাদের আমি জিজ্ঞাসা করব, আমায় বলো তো কোন ক্ষেত্রে বেশি বল প্রয়োগ করতে হবে? ধরে নাও এই যে ব্যক্তি, এর নাম হচ্ছে এ, আর এই যে ব্যক্তি, এর নাম হচ্ছে বি। তাহলে আমায় বলো যে এ ব্যক্তি নাকি বি ব্যক্তি, কাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? একদম ইজি, তাই না? যে স্যার, যেহেতু বি ব্যক্তি বেশি ওজন নিয়ে যাচ্ছে, বেশি ভারী জিনিস নিয়ে যাচ্ছে, তাই জন্য বিকে হচ্ছে যে বেশি বল প্রয়োগ করতে হবে। এবং যেহেতু এ ব্যক্তি কম ওজনের জিনিস নিয়ে যাচ্ছে, তাই তাকে কম বল প্রয়োগ করতে হবে, তাই তো? তার মানে দেখো, এখান থেকে কিন্তু আমি কে বেশি বল প্রয়োগ করবে বা কে কম বল প্রয়োগ করবে এর কিন্তু একটা ধারণা পেয়ে গেলাম, তাই তো? তার মানে আমরা বলতে পারি যে বল তখনই বেশি প্রয়োগ করতে হবে যদি তার ভর বেশি হয়। আর আমরা ভরকে কি দ্বারা প্রকাশ করে থাকি? এম দ্বারা প্রকাশ করে থাকি। কারণ কি না, ভরের ইংলিশ হচ্ছে মাস, আর আমরা বলকে কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি। কারণ কি, বলের ইংলিশ হচ্ছে ফোর্স। তার মানে বুঝলাম যে বলটা নির্ভর করছে ভরের উপর। ভর যদি বেশি হয় তাহলে আমাকে বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এবং ভর যদি কম হয় তাহলে আমাকে কম পরিমাণ বল প্রয়োগ করতে হবে, তাই তো? তাহলে আমি এখানে একটা ছোট্ট করে লিখে রাখছি, বল। বল তাহলে কার উপর নির্ভর করছে? এক হচ্ছে ভর, ভরের উপর নির্ভর করছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখব না, এ ছিল এ ব্যক্তি আর এ ছিল বি ব্যক্তি, তাই তো? এবং প্রথমে দেখলাম যে এ যেহেতু কম ভারী বা হালকা বস্তু নিয়ে যাচ্ছে, এ তাহলে কম বল প্রয়োগ করছে, আর এক্ষেত্রে তাহলে একে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, তাই তো? তার মানে ভরের উপর নির্ভর করছে। এইবারে ধরো এ তো ভারী বস্তু নিয়ে যাচ্ছে, এ যদি আর এ দুজনেই যদি সমান গতিতে সামনের দিকে এগিয়ে যায়, দুজনেই যদি সমান গতিতে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কে বেশি বল প্রয়োগ করবে? সেক্ষেত্রেও তাহলে আমি বলতে পারি বি বেশি বল প্রয়োগ করবে, তাই তো? কারণ এর ওজন বেশি আছে। এইবারে ধরো এ যে নিয়ে যাচ্ছে, এর ওজন হালকা কিন্তু এর বেগ বেশি, এ প্রচুর বেগে যাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে, খুব স্পিডে যাচ্ছে, কিন্তু বি কি করছে? ও কিন্তু অতটা স্পিডে যেতে পারছে না। তাহলে কি তারা একই পরিমাণ বল প্রয়োগ করছে, নাকি কে বেশি বল প্রয়োগ করছে, এ নাকি বি? কি বলবে তাহলে? দেখো, যখন তারা একই স্পিডে যাচ্ছিল সেক্ষেত্রে কিন্তু যেহেতু বি এর বস্তুটা ভারী ছিল, সে বেশি বল প্রয়োগ করছিল। কিন্তু যখন এখন এ বেশি স্পিড নিয়ে যাচ্ছে, তার মানে কিন্তু ওই স্পিড বেশি বাড়ানোর জন্য, স্পিডটাকে বাড়ানোর জন্য কিন্তু এর কিন্তু আগে যেই বল প্রয়োগ করেছিল তার থেকে এখন বেশি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে বেগ বৃদ্ধি, বলটা কিন্তু বেগ বৃদ্ধির উপরেও নির্ভর করে, তাই না? হালকা বস্তু নিয়ে যাচ্ছে ঠিক কোথায়, কিন্তু সে অনেক স্পিডে নিয়ে যাচ্ছে, অনেক দ্রুত নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু তার বেশি পরিমাণ বল তাকে দিতে হবে। আরে ভারী বস্তু নিয়ে যাচ্ছে কিন্তু খুব আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক কম বল দিচ্ছে তাহলে তার থেকে। তার মানে দেখতে পাচ্ছি এই ভর এবং বেগ বৃদ্ধি এই দুটো জিনিসের উপর নির্ভর করছে। শুধু বেগ বৃদ্ধি নয়, বেগ বৃদ্ধির হার, এই জিনিসটাকে একটু বুঝতে হবে। হার মানে কি? হার মানে হচ্ছে যে একক সেকেন্ড সময়ে বা একক সময়ে আমি বেগটা বৃদ্ধি করছি, অনেক পরিমাণ বেগ বৃদ্ধি করলাম, কিন্তু এই বেগটা বাড়াতে আমার অনেক সময় লেগে গেল।
সেক্ষেত্রে কি আমি বেশি বল প্রয়োগ করলাম? না, আমি আস্তে 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 বেগটাকে বৃদ্ধি করছি, অনেক সময় ধরে বেগটাকে বৃদ্ধি করছি। আমি যদি বেগটাকে খুব দ্রুত বৃদ্ধি করে ফেলি, অর্থাৎ কম সময়ের মধ্যে যদি বেগটা বৃদ্ধি করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমার বেগ বৃদ্ধির হার বেশি হয়ে যাবে। আমি আস্তে আস্তে বেগ বৃদ্ধি করছি, আমি দ্রুত বেগ বৃদ্ধি করছি, দুই ক্ষেত্রে বেগ বৃদ্ধি করছি, কিন্তু আমি যখন দ্রুত করছি সেই ক্ষেত্রে আমার কিন্তু বেগ বৃদ্ধির হার এই জিনিসটা আমার বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তাহলে বেগ বৃদ্ধির হার জিনিসটা কি? একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ বেগটা বৃদ্ধি পেয়েছে, বা একক সময়ে আমার বেগটা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারলে? তাহলে নিউটন তার দ্বিতীয় সূত্রে এটাই বলে গেলেন যে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর বলের উপর সমানুপাতিক বা প্রযুক্ত বলের উপর সমানুপাতিক। এইবারে প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো বললেন ভরের উপর নির্ভর করে আর হচ্ছে বেগ পরিবর্তনের হারের উপর নির্ভর করে। এইবারে এই ভর এবং বেগ পরিবর্তনের হার দুজনের উপর নির্ভর করে, আর এই দুটোকে যদি আমরা একসাথে লিখি তাহলে হয়ে যায় কি ভর ইন্টু বেগ পরিবর্তনের হার। বল সমান কি ভর ইন্টু বেগ পরিবর্তনের হার। অর্থাৎ আমরা যদি এবারে ভর ইন্টু বেগ পরিবর্তনের হারকে একসাথে লিখি, এটাকে আমরা বলতে পারি কি না ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হার। বুঝতে পারলে? ভর আর বেগ পরিবর্তনের হার দুটো আলাদা আলাদা বলেছি, কিন্তু এখানে সূত্রই বলা আছে কি ভরবেগ পরিবর্তনের হার। ওটা কি করেছে ওরা করেছে কি না নিউটন কি করেছে, নিউটন করেছে কি না ওটাকে একসাথে প্রকাশ করেছে, একসাথে বলেছে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের কি না নিউটনের দ্বিতীয় গতিসূত্র। কি না বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। আমি যদি বল এই দিক বরাবর পরিবর্তন করি বা বল যদি এদিক বরাবর প্রযুক্ত করি, তাহলে আমাদের ভরবেগের পরিবর্তন হবে এই দিক বরাবর। যেই দিকে বল প্রযুক্ত হবে ভরবেগের পরিবর্তন হবে সেই দিক বরাবর। বুঝতে পারলে? তার মানে আমরা কিন্তু এখান থেকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কিন্তু তোমাদের জিজ্ঞাসা করে যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি বিবৃত করো। তোমাদের কিন্তু এখন এই সূত্রটিকে লিখে দিয়ে আসতে হবে সুন্দরভাবে। বুঝতে পারলে? এইবারে যেটা রাখো যে নিউটনের যে দ্বিতীয় গতিসূত্র এর যদি আমরা গাণিতিক এক্সপ্রেশন দেখি তাহলে হয় কি না এফ সমান এম ইন্টু এ। এম ইন্টু এ, এফটা কি? এফটা হচ্ছে ফোর্স। এফটা কি? ফোর্স মানে কি বল। বল সমান আমি এক্ষুনি কি লিখলাম এখানে ভর ইন্টু বেগ পরিবর্তনের হার, তাই না? এম মানে কি ভর। দেখো তোমাদের এখানে সূত্রে কি দেওয়া আছে ভরবেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হার এখানে তোমরা পরের স্টেপে কি লিখবে না ভর গুণিত বেগ পরিবর্তনের হার। ভরবেগ পরিবর্তনের হারকে তোমরা ভেঙে নিলে ভর ইন্টু বেগ পরিবর্তনের হার। এরপরে তোমাদের এখানে লিখতে হবে কি ভর ইন্টু ত্বরণ। এর মানে কি বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো ত্বরণ বলবো। তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি পেলাম বল সমান ভর গুণিত ত্বরণ। আরেকবার ভালো করে বুঝে নাও জিনিসটা। নিউটন কি বলেছে ভরবেগ পরিবর্তনের হার। পরের স্টেপে আমরা কি লিখবো না ভর ইন্টু বেগ পরিবর্তনের হার। পরের স্টেপে কি লিখবো ভর ইন্টু ত্বরণ। কারণ কি বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি ত্বরণ বলি। তাহলে হয়ে যাচ্ছে কি বল সমান ভর ইন্টু ত্বরণ। বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ভরকে আমরা কি দ্বারা প্রকাশ করি ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি। কারণ কি অলরেডি আমি বলেছি কিন্তু বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি কেন না এর ইংলিশ হচ্ছে ফোর্স। ভরকে আমরা কেন এম দ্বারা প্রকাশ করি এর ইংলিশ হচ্ছে মাস। ত্বরণকে আমরা কেন এ দ্বারা প্রকাস করি
এর ইংলিশ হচ্ছে অ্যাসিলারেশন। বা অ্যাক্সিলারেশন, ঠিক আছে। এই প্রথম অক্ষর থেকে কিন্তু আমাদের এইগুলো নেওয়া হয়েছে, MAF। বুঝতে পারলে? তাহলে এইটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার? বেশ। এরপরে আমরা দেখব নিউটনের তৃতীয় গতিসূত্র। সেখানে তিনি কি বলেছেন? এখানে তিনি বলেছেন, আচ্ছা কি বলেছে সেটা আমরা পরে দেখব। তার আগে এই ছবিটার দিকে একটু ভালো করে লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছি আমরা? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নৌকো আছে। এই নৌকোটা কি করেছে না, জল থেকে যখন আমাদের এর দিকে আসছে, ডাঙার দিকে আসছে, তখন কি হচ্ছে, এখান থেকে একজন লোক বা একজন ব্যক্তি নেমে যাচ্ছে, নৌকা থেকে নেমে যাচ্ছে। কোন দিকে না, ডাঙার দিকে নেমে যাচ্ছে। তখন দেখতে পাচ্ছি যে এই ব্যক্তি যখন নামছে তার যে বাম পাটা দেখো, বাম পা কিন্তু নৌকার ওপরে, সে কিন্তু এই দিক বরাবর একটা বল প্রয়োগ করছে, যার দরুন কিন্তু সে সামনের দিকে ডান পা এগিয়ে এই দিক বরাবর এগোতে পারছে। তার মানে দেখো এখানে সে চেয়েছে কি, সে চেয়েছে নামতে। তার উদ্দেশ্য কি, নামতে। নামার জন্য সে কি করছে, ডান পাটা সামনের দিকে এগিয়েছে। তাহলে এটা হচ্ছে কি, তার ক্রিয়া। এটা হচ্ছে কি, তার ক্রিয়া। সে এই কাজটা করতে চেয়েছে, কিন্তু এই কাজটা করতে গেলে তাকে বাম পায়ের দরুন কিন্তু এই দিক বরাবর একটা বল নৌকার ওপরে প্রয়োগ করতে হচ্ছে। এইটা কি, এইটা হচ্ছে ওই ক্রিয়ার দরুন নৌকার উপর প্রতিক্রিয়া বল। এটা হচ্ছে ক্রিয়া বল, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। সামনের দিকে এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার জন্য যে ক্রিয়াটা করছে তার দরুন কিন্তু পেছনের দিকে নৌকার ওপরে একটা প্রতিক্রিয়া বল দিয়েছে, যার দরুন নৌকো কিন্তু সামনের দিকে না গিয়ে পেছনের দিকে পিছিয়ে আসবে। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটন তৃতীয় গতিসূত্রে কি বলেছে? তিনি বলেছেন যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যে কোনো ক্রিয়া করতে গেলে তুমি তার একটা বিপরীত মুখে প্রতিক্রিয়া রয়েছে, এবং যার মান তুমি যেই পরিমাণ ক্রিয়া করেছো ঠিক সেই পরিমাণ মানের সমান। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে কি, নিউটনের তৃতীয় গতিসূত্র। ক্লিয়ার? বেশ। তোমাদের কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করে যে নিউটনের তৃতীয় গতিসূত্র বিবৃত করো, এবং সাথে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে বলে, যে দেখাও এখানে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রযোজ্য হচ্ছে। বুঝতে পারলে? তাহলে কিন্তু তোমাদের কয়েকটা উদাহরণ জেনে রাখতে হবে। আরো কি উদাহরণ আছে? অনেক উদাহরণ আছে। যেমন কি, যে দেখবে যখন একটা কোনো জিনিস, বন্দুকে যখন গুলি ছোড়া হয়, এটাও জিজ্ঞাসা করা হয়, বন্দুকে গুলি ছোড়ার সময় বন্দুকের গুলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সে সামনের দিকে ক্রিয়া করছে। ধরে নাও এটা হচ্ছে বন্দুক, ঠিক আছে, যদিও বন্দুকের মতো দেখতে না, ধরে নাও এটা হচ্ছে বন্দুক। এই বন্দুক থেকে যখন গুলি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ এই দিক বরাবর ক্রিয়া হচ্ছে। এই ক্রিয়ার দরুন কিন্তু যদি ভালো করে খেয়াল করো দেখবে বন্দুকটা কিছুটা পেছনের দিকে পিছিয়ে যায়। কারণ কি, এই ক্রিয়ার দরুন এটা হচ্ছে প্রতিক্রিয়া। যেখানে ক্রিয়া আছে সেখানেই প্রতিক্রিয়া আছে। যদি আমরা আর সহজ ভাষায় বলি, ক্রিয়া হচ্ছে কাজ আর প্রতিক্রিয়া হচ্ছে তার ফল। আমরা ক্রিয়া করলে প্রতিক্রিয়া পাবো। বুঝতে পারলে? আমি গুলি ছুড়লাম, ওই ছোড়ার দরুন কিন্তু বন্দুকটা পেছনের দিকে পিছিয়ে এসে আমার দিকে ধাক্কা মারছে, এদিকে একটা হালকা ধাক্কা মারছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া বল। আর সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে ওটা হচ্ছে ক্রিয়া বল। ওইটা ছোড়ার জন্য এটা পাচ্ছি, এবং একই পরিমাণ, ওইটা যেই পরিমাণ বল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাও কিন্তু ঠিক সেই পরিমাণ বল নিয়ে আমাদের দিকে পেছনের দিকে পিছিয়ে আসবে। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে আমাদের কি না, নিউটনের তৃতীয় গতিসূত্র। এইবারে নিউটন যে যা কিছু বলল, ক্রিয়া, প্রতিক্রিয়া, তারপরে হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সবের মধ্যে কিন্তু একটা কমন জিনিস আছে। কি কমন জিনিস? বল। নিউটনের সূত্রে বা নিউটনের সূত্র থেকে আমরা যেটা মেন জিনিস পেয়েছি সেটা হচ্ছে বল।
তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে যে বলের ধারণা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া গিয়েছে। একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথম সূত্রেই কিন্তু বলের ধারণা পাওয়া গেছিল, শুধুমাত্র ধারণা পাওয়া গেছিল যে স্থির বস্তুকে গতিশীল করতে গেলে আমাদের একটা বল প্রয়োগ করতে হবে, বা গতিশীল বস্তুকে স্থির করতে গেলে আমাদের একটা বল প্রয়োগ করতে হবে। প্রথম সূত্র বলেছিল এটা, সূত্রে এটা বলেনি, কিন্তু সূত্রের মেন উদ্দেশ্য ছিল এটাই। সূত্রে কি বলেছিল? বল না প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সামনের দিকে এগিয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি, যদি আমরা বল প্রয়োগ না করি, তার মানে কি, যে কোনো বস্তুকে গতিশীল করতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হবে, বা স্থির করতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বলের ধারণা কিন্তু আমরা নিউটনের প্রথম সূত্রে পেয়ে গিয়েছিলাম। এরপরে নিউটনের দ্বিতীয় সূত্রে আমরা কি পেয়েছিলাম? ওই যে বল সমান ভর গুণিত ত্বরণ, অর্থাৎ বলের যে মান, বলের মান পেয়েছিলাম আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করে যে বলের ধারণা আমরা কোন গতিসূত্র থেকে পেয়েছি, আর বলের সংজ্ঞা বা মান, বলের মান কোন সূত্র থেকে পেয়েছি। এটা পেয়েছি আমরা ফার্স্ট ল থেকে, আর এটা পেয়েছি আমরা কোন ল থেকে? সেকেন্ড ল থেকে, সেকেন্ড সূত্র বা দ্বিতীয় সূত্র থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, আলটিমেট দুটো সূত্র থেকে কিন্তু বলের একটা আইডিয়া পেয়েছি। সেই জন্য যখন আমাদের বলের সংজ্ঞায় আমরা আসব, সেখানে আমরা দুটো সংজ্ঞা দেখব। একটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র থেকে, প্রথম গতিসূত্র থেকে, আর একটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। প্রথম সূত্রে কি পেয়েছি আমরা? না, বাইরে থেকে যা প্রযুক্ত হলে স্থির বস্তু সচল এবং সচল বস্তু স্থির হয় তাকে বল বলে। মিলে যাচ্ছে, তাই তো? যে বাইরে থেকে যা প্রযুক্ত হলে স্থির বস্তু সচল হবে বা গতিশীল হবে, এবং গতিশীল বস্তু বা সচল বস্তু স্থির হবে, তাকে আমরা কি বলবো? বল বলবো। এটা কোন সূত্র থেকে? প্রথম সূত্র থেকে। দ্বিতীয় সূত্রে আমরা কি বলবো? না, কোনো বস্তুর ভর এবং তাতে সৃষ্ট ত্বরণের গুণফলকে আমরা বল বলবো। মানে কি? ওই যে লিখেছিলাম F সমান m ইন্টু এ, বা বল সমান ভর ইন্টু ত্বরণ। এর মানে কি? না, কোনো বস্তুর ভর এবং তাতে সৃষ্ট ত্বরণের গুণফল হচ্ছে বল, যেটা কিন্তু আমরা সেকেন্ড লয়ের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বা গাণিতিক যে আমরা এটা দেখেছিলাম, সেটা কিন্তু এটাই, তাই তো? তাহলে আমাদের কিন্তু বলের দুটো সংজ্ঞা ভালো করে রেডি করতে হবে। তোমাদের কিন্তু এখান থেকেও প্রশ্ন দেয় যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও, বা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও। এরপর আমরা জানতে হবে কি না, বলের সিজিএস এবং এসআই একক কি। বলের সিজিএস একক কি? ডাইন। এসআই একক কি? নিউটন। মনে থাকবে, সিজিএস একক ডাইন, এসআই একক নিউটন। বলে যাবে না, মনে রাখতে হবে এটা। আরো একটা জিনিস তোমরা জেনে রাখো, যে আমরা যদি দেখি 1 নিউটন সমান হয় কি? 10⁵ ডাইন। নিউটনকে আমরা ইংলিশে এন দ্বারা প্রকাশ করি, ডাইনকে আমরা DYN দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, 1 নিউটন সমান কি? 10⁵ ডাইন। এরপরে দেখো, অলরেডি আমরা দেখে নিয়েছি কি না, F সমান m ইন্টু এ, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল, m হচ্ছে ভর, আর a হচ্ছে ত্বরণ। তোমাদের কিন্তু ইংলিশগুলো মনে রাখতে হবে। তোমরা যদি ইংলিশ না মনে রাখতে পারো, তাহলে কিন্তু তোমরা ভুলে যাবে জিনিসগুলো, লেটারগুলো ভুলে যাবে। m ফর মাস, মাস মানে ভর, a ফর অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, f ফর ফোর্স, ফোর্স মানে বল। এগুলো মনে রাখতে হবে তোমাদের। এরপরে আমরা দেখব, ওই যে দেখলাম আমরা বলের একক হচ্ছে নিউটন আর ডাইন। এইবারে তোমাদের যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তাহলে বলো তো আমায় 1 নিউটন কাকে বলে, বা 1 ডাইন বল কাকে বলে, কি বলবে তখন? দেখো কি বলবে না, 1 কেজি ভরের বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বল হচ্ছে 1 নিউটন বল। দেখো ভালো করে খেয়াল করো, এখানে দুটো 1 লেখা আছে। একটা লেখা আছে 1 কেজি ভর, আর হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। দেখো আমরা কি জানি? বল সমান ভর গুণিত ত্বরণ। তাহলে কিভাবে মনে রাখবে?
ভর গুণিত ত্বরণ, অর্থাৎ 1 কেজি ভরটা হবে কি 1 কেজি, তার উপর যে ত্বরণটা সৃষ্টি হবে সেই ত্বরণটা কত হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যেই বল লাগবে তাকে আমরা কি বলবো 1 নিউটন বল। একই রকম ভাবে তোমরা ভরটাকে এবারে কেজিতে না লিখে যদি তোমরা গ্রামে প্রকাশ করো এবং ত্বরণটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে প্রকাশ না করে যদি আমরা সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে প্রকাশ করি তাহলে হয়ে যাবে কি 1 ডাইন। মানে কি না 1 গ্রাম ভরের বস্তুর উপর যদি আমরা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি তাহলে আমরা কি বলবো তাকে না 1 ডাইন বল। মনে থাকবে। তোমাদের কিন্তু একটু মনে রাখতে হবে এখানে কেজি কেন হয়েছে, কারণ হচ্ছে এটা এসআই একক। তোমরা পরবর্তীকালে পড়বে হ্যাঁ যে একক দুই রকমের হয়, এক হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। অলরেডি তোমরা পড়েছো হয়তো কিছু কিছু জায়গায় একক যেখানে রয়েছে, এটা তোমরা ডিটেলসে পড়বে ক্লাস 9-এ গিয়ে। ঠিক আছে, মনে রাখতে হবে এখন যে এসআই একক এবং সিজিএস একক এই দুই ধরনের একক আছে, তার মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা একক আছে। এসআই ভরের একক আলাদা, সিজিএস আলাদা। এসআই ভরের একক কি হয় কেজি, সেই জন্য এখানে আমরা কেজি বলেছি। সিজিএস এ কি হয় গ্রাম হয়। এসআই দূরত্বের একক কি হয় মিটার হয়, সিজিএস এ কি হয় সেন্টিমিটার হয়। সেই জন্য যখন আমরা বলের একককে নিউটনে প্রকাশ করছি অর্থাৎ এসআই এ প্রকাশ করছি তখন আমাদের ভর এবং ত্বরণ দুটোকেই এসআই এ লিখতে হবে। সেই জন্য এখানে আমরা কেজি এবং মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছি। যখন আমরা বলটাকে সিজিএস এ প্রকাশ করব অর্থাৎ ডাইনে, তখন আমাদের ভরটাকে গ্রামে এবং এটাকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে প্রকাশ করতে হবে। বুঝতে পারলে? তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন দেয় এরকম যে 1 নিউটন বল কাকে বলে, কি বলবে তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টিকারী বলই হচ্ছে 1 নিউটন বল। 1 ডাইন বল কাকে বলে 1 গ্রাম ভরের ওপর বা 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যদি আমরা 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি, এই ত্বরণ সৃষ্টি করতে যেই পরিমাণ বল লাগছে তাকে আমরা কি বলবো 1 ডাইন বল। বুঝতে পেরেছো তাহলে? বেশ, এরপরে আমরা দেখব স্প্রিং তুলার সাহায্যে ওজন পরিমাপ। বলে রাখি আমরা যে ওজন মাপি এই ওজনটা কিন্তু বেসিক্যালি বল, এটাও এক ধরনের বল। ঠিক আছে, তোমরা উঁচু ক্লাসে জানবে যে ওজন এক ধরনের বল। ভর আর ওজন এই দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, ভর হচ্ছে বস্তুর নিজস্ব একটা ধর্ম, ওজন কিন্তু বস্তুর নিজস্ব ধর্ম নয়, ওটা হচ্ছে অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে এবং ওজনটা হচ্ছে অ্যাকচুয়ালি বল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের স্প্রিং তুলা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে আমরা কি করি, এখানে আমরা বস্তু ঝুলিয়ে দিই। বস্তু ঝুলিয়ে আমরা কি পরিমাপ করি ওজন পরিমাপ করি। ধরলাম এই যে বস্তুটা এখানে আমি ঝুলালাম, এটা একটা বস্তু, ধরে নাও একটা বস্তু, এটা একটা বস্তু আমি ঝুলিয়েছি। ঝোলানোর ফলে এই যে দেখো একটা কালো রকমের একটা দাগ দেখতে পাচ্ছ তোমরা, এই দাগটা হচ্ছে পাট। ঠিক যত দাগের সোজা আসবে সেটাই হচ্ছে যে ওর ওজন। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 100 আর 150-এর কাছাকাছি এর মিডিলে একটা কোনো পয়েন্টে পাট দিয়েছে, ধরে নিচ্ছি ওটা 125, একদম মাঝামাঝি 125। তার মানে আমরা বলতে পারি এই যে বস্তুটা এর ওজন কত 125 কেজি ওয়েট। আমরা কেজি ওয়েট বলবো, কিগ্রা ভার বাংলায় বললে আমরা কি বলবো কিগ্রা ভার বা কেজি ভার। ওজনকে প্রকাশ করার সময় কিন্তু সবসময় কেজির সঙ্গে বা কিগ্রার সঙ্গে ভার কথাটা যুক্ত করতে হয়। যদি আমরা কেজি আকারে প্রকাশ করি তার মানে কিন্তু আমরা প্রকাশ করলাম ওর ভর, ওজন নয়। আমরা যখন ওজন আকারে প্রকাশ করব তার সঙ্গে আমরা কি যোগ করতে হবে কেজি ওয়েট যোগ করতে হবে বা কেজি ভার। বুঝতে পারলে? তাহলে বস্তুর ভর কত 125 কেজি, ওজন কত 125 কেজি ওয়েট। এইবারে আমরা এই যে 125 কেজি ওয়েট পেলাম, এটা হয়ে যাচ্ছে ওজন। তাহলে আমি যদি তোমাদের বলি এটাকে তুমি এবারে এক কাজ করো, তুমি এটাকে বলে রূপান্তরিত করো। আমি এক্ষুনি বললাম যে ওজন আর বল দুটো কিন্তু পরিপূরক বা একই জিনিস।
আমাদের কিন্তু যখন ওজন থেকে বলে রূপান্তরিত করব, আমাদের মনে রাখতে হবে যেটা পাচ্ছি ওজনে তার সাথে আমাদের যদি 9.8 দিয়ে গুণ দেই তাহলে আমরা পাবো কি বল। যদি আমাদের ভরটা হয় কেজিতে, যদি আমরা ভরটাকে পরিমাপ করি গ্রামে, অর্থাৎ ধরে নিলাম যে এটা এই যে পার্টটা আমি পেলাম, এটা পেলাম 125 গ্রাম ওয়েট বা গ্রাম ভার, গ্রাম ভার। তার মানে ভর কত এর 125 গ্রাম। এক্ষেত্রে ভর কত ছিল 125 কেজি। ভর 125 কেজি বা 125 গ্রাম। যখন আমরা ওজন বলবো এর সাথে আমরা কি বলবো, গ্রামের সাথে ভার যোগ করব বা কেজির সাথে ভার যোগ করব। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি সিজিএস যদি আমরা লিখি তাহলে পাচ্ছি কত 125 গ্রাম ভার। যদি এটা এসআই এর স্কেল হয় তাহলে আমরা কত পাবো 125 কেজি ভার। যখন কেজি ভার থাকবে সেখান থেকে বলে রূপান্তরিত করতে গেলে আমাদের গুণ করতে হবে 9.8 দিয়ে, এবং আমরা যেইটা পাবো তার একক হবে নিউটন। কত নিউটন বল। কিন্তু যদি আমরা গ্রাম ভারের সাথে বা গ্রাম ভারকে বলে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের গুণ দিতে হবে কত দিয়ে না 980 দিয়ে, এবং এর ফলে গুণ করার পর আমাদের যেই মানটা আসবে, বলের যেই মানটা আসবে এই মানটার একক হবে ডাইন। ক্লিয়ার? তাহলে আমরা যদি ভর পরিমাপ করি গ্রামে, সেটাকে যদি আমরা বলে রূপান্তরিত করতে হয় আমাদের কি করতে হবে 980 দিয়ে গুণ করতে হবে। 980 দিয়ে গুণ করার পরে বলের আমরা ইউনিট কি লিখবো, ডাইন লিখব। যদি আমরা ভরটাকে পাই কেজিতে তাহলে আমরা কি করব, বলে রূপান্তরিত করতে গেলে 9.8 দিয়ে গুণ দেবো, এবং গুণ দেওয়ার পর গুণফলটা যেটা পাচ্ছি সেটা আমরা কি বলবো অত নিউটন বল। আশা করি বোঝাতে পেরেছি। ক্লিয়ার তো? বেশ, তাহলে দেখো এখানে লেখা আছে ওজন পরিমাপের জন্য ব্যবহার করা হয় কি স্প্রিং তুলা। স্প্রিং তুলাকে কোনো স্থানে আটকে কোনো বস্তুকে স্প্রিং তুলার হুক থেকে ঝুলিয়ে দিল। অর্থাৎ কেমন, এই যে এটা হচ্ছে আংটা, তুমি এখানে কোনো একটা জায়গায় ঝুলিয়ে দিলে, এটা কোনো হুকে ঝুলিয়ে দিলে, হুকে ঝুলিয়ে দিলে এইভাবে এই আংটাটা ঝুলছে। এবার তুমি এখানে বস্তু চাপাচ্ছ, তার ওজন পরিমাপ করছো। ঝুলিয়ে দিলে বস্তুর ওজনের জন্য স্প্রিংয়ে টান পড়ে। বস্তু যখন ভারী হবে বা বস্তুর ওজনের জন্য এই দিক বরাবর একটা টান পড়বে। ধরলাম আমার এখানে পাটটা এখানে দিয়েছে, যদি এই বস্তুর ওজন হালকা হতো তাহলে পাটটা উপরের দিকে হতো, এখানে হতো। যদি ভারী হতো তখন এই দিকে নিচে চলে আসতো, এরকম হতো। অর্থাৎ স্প্রিংয়ের টান কেমন পড়ছে, বস্তু কেমন ভারী হবে তার উপর নির্ভর করছে। এই যে কালো দাগ যেটা ছিল আমাদের, দেখো এই যে কালো দাগটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই কালো দাগটা কোথায় হবে তার উপর নির্ভর করছে, কিরকম ভারী হবে তার উপর ওঠানামা করবে ওটা। ঠিক আছে, তাহলে কি না বস্তুর ওজনের জন্য স্প্রিংয়ে টান পড়ে, ফলে স্প্রিংটি প্রসারিত হয়। এই অবস্থায় সূচকটি, ওই যে কালো দাগটি, সূচকটি স্কেলের একটি নির্দিষ্ট দাগ বা অংশাঙ্কনে এসে স্থির হয়। ওই অংশাঙ্কনের পাঠ বস্তুর ওজন নির্দেশ করে। যেই সাথে থাকবে সেটা হচ্ছে কি বস্তুর ওজন। যেমন কেজি ওয়েট স্কেলে, কেজি ওয়েট স্কেলে অংশাঙ্কিত কোনো স্প্রিং তুলার পাঠ 5 কেজি। 5 কেজিটা কি ভর, 5 কেজি ওয়েটটা কি ওজন। হলে বোঝা যায় সংশ্লিষ্ট বস্তুর ওজন 5 কেজি ওয়েট। বারবার ধরে মনে রাখতে হবে ওজনের একক কিন্তু কেজি নয়, কেজি ওয়েট। আমরা যেটা বলে থাকি সেটা ভুল বলে থাকি। আমরা ভরকেই ওজন আকারে প্রকাশ করে থাকি। ভর আলাদা, ওজন আলাদা। ভর হচ্ছে 5 কেজি, ওজন হচ্ছে 5 কেজি ভার বা 5 কেজি ওয়েট। ওয়েটকে আমরা WT দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে, বা 5 কিগ্রা ভার বা 5 × 9.8 নিউটন। দেখো ওজনকে বলে রূপান্তরিত করলো, কি দিয়ে গুণ করলো 9.8 দিয়ে গুণ করলো। কেন গুণ করলো? কারণ এটা ছিল ওজন, ওজনটা ছিল কেজি ওয়েটে। যদি ওজনটা গ্রাম ওয়েটে থাকতো তাহলে কত দিয়ে গুণ করতে হতো 980 দিয়ে গুণ করতে হতো, এবং গুণ করার পর আমাদের কি লিখতে হতো এখানে নিউটন নয় ডাইন লিখতে হতো। ক্লিয়ার? বুঝতে পেরেছো নিশ্চয়ই? বেশ, তার মানে তোমরা দেখলে আজকে যে বল,
বল জিনিসটা কি, তাই তো? আচ্ছা, তোমরা কি জানো যে মহাশূন্যে কোনো বাধা না থাকার জন্য বা বাধা বল না থাকার জন্য সমস্ত বস্তু সমবেগে গতিশীল হয়ে থাকে? আজকে তোমাদের ক্লাস এখান পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে পরবর্তী অংশ নিয়ে।